Hello students, welcome to my new online class. This class is for NEET student. আমরা মডার্ন ফিজিক্সের অ্যাটম চ্যাপ্টারটি পড়ছি। অলরেডি একটা লেকচার অ্যাটমের আমি কমপ্লিট করেছি। টুডে সেকেন্ড লেকচার অন দ্য চ্যাপ্টার অ্যাটম। আমরা এর আগের লেকচারে দেখেছি যে একটা অ্যাটমের স্ট্রাকচার কেমন হয়। অ্যাটমের স্ট্রাকচারের বিভিন্ন মডেল নিয়ে ডিসকাস করা হয়েছিল। রাদারফোর্ড মডেল, তারপরে নিলস বোরের মডেল। আলটিমেটলি যে মডেলটা সবথেকে বেশি গ্রহণযোগ্য হয়েছিল সেটা হচ্ছে নিলস বোরের অ্যাটমিক মডেল। নিলস বোরের যে অ্যাটমিক মডেল সেটা কি ছিল, যে একটা অ্যাটমের সেন্টারে থেকে একটা নিউক্লিয়াসের চার্জ হলো পজিটিভ। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, দুটো পার্টিকলস, প্রোটন এবং নিউট্রন। একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন নিউট্রন থাকে সমস্ত প্রোটন নিউট্রন এই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে কনসেন্ট্রেট হয়ে থাকে। আর ইলেকট্রনগুলো তাহলে কোথায় থাকবে? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেন্টার করে সার্কুলার অরবিটে ঘোরে। কিন্তু যে কোনো রেডিয়াসে সার্কুলার অরবিটে ইলেকট্রনগুলো ঘোরে না। ইলেকট্রনগুলো সেই রেডিয়াসের সার্কুলার অরবিটেই ঘুরবে যে রেডিয়াসের অরবিটে ঘুরলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু হবে NH/2π, যেখানে n ইকুয়াল টু 1 2 3 এটসেট্রা, যেখানে n কে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল মাস্ট বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় কোনো অরবিটে যখন ইলেকট্রন ঘুরবে, সেই অরবিটটাই হলো পারমিসেবল অরবিট। যদি কোনো অরবিটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা ছাড়া অন্য কিছু হয় তাহলে সেই অরবিটটা পারমিসেবল অরবিট নয়। এটাকে বলেছিলেন বোরের, এটা হচ্ছে বোরের কোয়ান্টাম কন্ডিশনস। ঠিক আছে, তাহলে আমরা দেখেছিলাম নিলস বোরের অ্যাটমিক মডেলে যে কিছু কিছু বাছা বাছা রেডিয়াসের অরবিটে ইলেকট্রনগুলো ঘোরে, এবং সেই অরবিটে যখন ঘোরে তখন ইলেকট্রনগুলো কোনো রকমের এনার্জি রেডিয়েট করে না। ফলে ইলেকট্রনটা তার অরবিটের রেডিয়াস ছোট হয়ে একসময় নিউক্লিয়াসের উপর কলাপস করার কোনো চান্স থাকে না। এই হলো আমার নিলস বোরের অ্যাটমিক মডেলস। আমরা এবার নিলস বোরের অ্যাটমিক মডেলটাকে অ্যাপ্লাই করব কোনো একটা অ্যাটমের অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন প্রপার্টি। Bohr's theory of hydrogen atom. হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু 1। H11 যদি হয় তাহলে অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু 1। অ্যাটমিক নাম্বার 1 মানে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 1, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইজ অলসো ইকুয়াল টু 1, তাহলে নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু 0। এটা কমন হাইড্রোজেন। হাইড্রোজেনের যদি অন্য একটা আইসোটোপ নাও H12, এরও অ্যাটমিক নাম্বার 1, কিন্তু তার মানে এর মধ্যে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 1, তার মানে নাম্বার অফ ইলেকট্রন ইজ অলসো ইকুয়াল টু 1। এখানে নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু 1 হবে। আর হাইড্রোজেনের আর একটা আইসোটোপ আছে H13 ট্রাইটিয়াম, এর অ্যাটমিক নাম্বার 1, ফলে এর নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রন ইজ অলসো ইকুয়াল টু 1 অ্যান্ড নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু 2। এই হলো 3 আইসোটোপ অফ হাইড্রোজেন: কমন হাইড্রোজেন, ডয়টেরিয়াম অ্যান্ড ট্রাইটিয়াম। আচ্ছা, সাপোজ আমি একটা জেনারেল কেস নিয়ে প্রথমে করি। সাপোজ একটা অ্যাটম নিয়েছি আমি, যে অ্যাটমের অ্যাটমিক নাম্বার হলো Z। যদি কোনো অ্যাটমের অ্যাটমিক নাম্বার Z হয়, জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, XZA, তাহলে অ্যাটমিক নাম্বার কত? Z। তাহলে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু Z,
তার মানে নাম্বার অফ ইলেকট্রন ইজ অলসো ইকুয়াল টু জেড, রাইট? আচ্ছা, তাহলে এই যে অ্যাটমটা এর নিউক্লিয়াসে, এই অ্যাটমটা নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে? জেড নাম্বার অফ প্রোটন। তাহলে নিউক্লিয়াসের টোটাল চার্জ কত? নিউক্লিয়াসের টোটাল চার্জ হলো প্লাস জেড ইন্টু ই। একটা প্রোটনের চার্জ হচ্ছে ই পজিটিভ, তাহলে জেড নাম্বার অফ প্রোটনের চার্জ কত হবে? জেড ইন্টু ই। দিস ইজ অরবিট and let radius of the orbit is equal to r, and also let this is the electron, and let mass of the electron is equal to m, and orbital velocity of the electron is equal to v. V is the orbital velocity of the electron. তাহলে এই ইলেকট্রনটা যে অরবিটে ঘুরছে, এই ইলেকট্রনটার সঙ্গে নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। Nucleus is positive, electron is negative. There will be attraction between nucleus and this electron. So what will be the attraction force? Attraction force F equal to Coulomb's law, 1/4 pi epsilon naught, F equal to 1/4 pi epsilon naught। বারবার এটাকে বয়ে নিয়ে বাড়ানো একটু সমস্যা হবে, সেজন্য এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে কে, এবার কে মানেই কিন্তু 1/4 পাই এপসাইলন নট। এটা নেওয়ার কারণ হচ্ছে যে বারবার এই জিনিসটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে, তো সেজন্য একটু ইকুয়েশনটা একটু বড় বড় হয়ে যাবে, সেজন্য এটা সিম্পল করে নিলাম, পরে বসিয়ে নেব এটাকে। কে আমরা জানি যে ফর্মুলা হচ্ছে Q1 Q2/r²। তাহলে Q1 মানে জেডি, Q2 মানে ইলেকট্রনের চার্জ কত? ই, আর এদের মধ্যে সেপারেশনটা কত? আর। তাহলে Q1 Q2/r², K ইন্টু জেড ই ইন্টু ই/r², এটা ইকুয়াল টু K ইন্টু ZE²/r²। এটা হচ্ছে অ্যাট্রাকশন, কুলম্ব অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড দ্য অরবিটাল ইলেকট্রন। নাও আমরা জানি যে কোনো একটা পার্টিকেল সার্কুলার অরবিটে ঘোরার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্সের দরকার হয়। সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কোন দিকে কাজ করে? টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স কত? সেন্ট্রিপিটাল ফোর্স, যাকে বাংলায় বলা হয় অভিকেন্দ্র বল, আমরা ফর্মুলা জানি অভিকেন্দ্র বলের mv²/r। সার্কুলার অরবিটে ঘোরার জন্য একটা ফোর্স দরকার হয়, সেই ফোর্সটা হচ্ছে mv²/r। এই যে ইলেকট্রনটা সার্কুলার অরবিটে ঘুরছে, তাহলে এই ফোর্সটা কোথায় পাচ্ছে? এমনি এমনি কোনো পার্টিকেল সার্কুলার অরবিটে ঘুরবে না। এই ইলেকট্রনটা সার্কুলার অরবিটে ঘুরছে মানেই ইলেকট্রনটার উপর টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স আছে। যদি এখানে টুয়ার্ডস দ্য সেন্টার কোনো ফোর্স না থাকে, তাহলে এই ইলেকট্রনটা কোনোদিনই সার্কুলার অরবিটে ঘুরবে না, বেরিয়ে চলে যাবে। সেই ফোর্সটা mv²/r, সেই ফোর্সটা ইলেকট্রনের উপর পাচ্ছে কোন জায়গা থেকে? এই যে ফোর্স, সেটা এই যে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে অ্যাট্রাকশান, সেই অ্যাট্রাকশান ফোর্সটাই এখানে ইলেকট্রনকে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করছে। সো ফ্রম দিস কনসেপ্ট উই ক্যান রাইট দ্যাট centripetal force mv²/r will be equal to Coulomb attraction K into ZE²/r²। Okay, fine. Now এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি আমি, এখান থেকে সিম্পলিফাই করে নিচ্ছি এখানে। তাহলে mv² ইকুয়াল টু কী হবে? একটা আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, mv² ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার K ইন্টু, এটা ক্যাপিটাল কে নয় কিন্তু এটা স্মল কে, K ইন্টু ZE²/r। এটা ইকুয়েশন নাম্বার, সাপোজ এটা ইকুয়েশন নাম্বার 3। এখান থেকে বের করব আমি আর এর ইকুয়েশন, রেডিয়াস অফ দ্য অরবিট। আর উইল বি ইকুয়াল টু হোয়াট? আর উইল বি ইকুয়াল টু K ইন্টু ZE² ডিভাইডেড বাই mv²। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4 লেট। So this is the equation for radius of the orbit.
Okay. Now, what is the Bohr's quantum condition? যেটা এর আগের লেকচারে বলা হয়েছে, যা খুশি রেডিয়াস তো হতে পারে না। বোরের অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোয়ান্টাম কন্ডিশন সেটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু mvr must be equal to nh by 2 pi, where h is a Planck's constant and n is principal quantum number, n is equal to 1 2 3 etc. So from this we can write radius of the orbit r is equal to nh by 2 pi mv. This is also another equation of radius. This is equation number 5. ঠিক আছে, তাহলে this is also another form of radius of the orbit. Okay, আচ্ছা দেখো, now we will use equation 4 and 5. From equation 4 and 5 দেখো কি বলতে পারি আমরা ইকুয়েশন 4 এবং 5 থেকে, দুটোই কিন্তু লেফট হ্যান্ড সাইডে রেডিয়াস অফ দ্য অরবিট আর, তার মানে রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন অলসো উইল বি ইকুয়াল। দেয়ারফোর কে জেড ই স্কোয়ার বাই এম ভি স্কোয়ার ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এম ভি, এনএইচ বাই 2 পাই এম ভি ফ্রম ইকুয়েশন 4 and 5. Therefore we can write, এখান থেকে আমি ভি এর ইকুয়েশন বের করে নিয়ে আসতে চাইছি। একটা ভি ক্যান্সেল হয়ে যাবে, একটা এম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অরবিটাল ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ভি উইল বি ইকুয়াল টু 2 পাই কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আসছে তোমার এন এইচ। দিস ইজ the expression of orbital velocity of the electron. This is equation number 6. Now look at equation number 5. Look at equation number 5. আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ইকুয়েশনগুলো পরপর প্রয়োজন হবে, তো পাশে আমাকে লিখে রাখতে হবে। ইকুয়েশন নাম্বার 3 কী ছিল? ইকুয়েশন নাম্বার 3 কী ছিল এখানে? ইকুয়েশন নাম্বার 3 হচ্ছে যে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড ই স্কোয়ার বাই আর, এটা ইকুয়েশন নাম্বার 3 ছিল। ইকুয়েশন নাম্বার 4 কী ছিল? আর ইকুয়াল টু কে জেড ই স্কোয়ার বাই এম ভি স্কোয়ার, এটা ইকুয়েশন নাম্বার 4। ইকুয়েশন নাম্বার 5 আর ইকুয়াল টু nh by 2 pi mv, এটা ইকুয়েশন নাম্বার 5। ইকুয়েশন নাম্বার 6 কি পেলাম? অরবিটাল ভেলোসিটি v is equal to 2 pi k z e স্কোয়ার বাই নিচে হচ্ছে nh, এটা ইকুয়েশন নাম্বার 6। ঠিক আছে, নাও ইকুয়েশন নাম্বার 5 এ ইকুয়েশন নাম্বার 6 কে ইউজ করব। সো ফ্রম ইকুয়েশন 5 ইউজিং ইকুয়েশন 6, radius of the orbit r will be equal to nh by 2 pi m, নিচে আছে v, v এর জায়গায় এটা বসাবো, নিচে আছে মানে উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে কী হবে? nh by 2 pi k z e স্কোয়ার। ঠিক আছে, this is the equation for radius of the orbit. So now therefore radius of the orbit r will be equal to n square h square divided by 2 pi মানে 4 pi square m k z e square. This is equation number 7. This is the equation for radius of the orbit. আচ্ছা আচ্ছা, ওকে, সো এটাকে আমি এখানে লিখে রাখছি। রেডিয়াস অফ দ্য অরবিটের কি ইকুয়েশন পেলাম? আর ইকুয়াল টু 2 n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 pi square m k z e স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 7। আচ্ছা, ওকে, তাহলে
আমরা ইলেকট্রন দেখতেই পাচ্ছি ইকুয়েশন নাম্বার 7-এ যে ইলেকট্রন কিন্তু যেমন খুশি রেডিয়াসের অরবিটে ঘুরতে পারে না। এনের ভ্যালু 1 বসালে একটা অরবিট হবে, এনের ভ্যালু 2 বসালে একটা অরবিটের রেডিয়াস হবে। মানে এক কথায় ইলেকট্রনের যে অরবিটের রেডিয়াসগুলো হচ্ছে ডিসক্রিট, ঠিক আছে। কন্টিনিউয়াসলি যে কোনো ভ্যালুর রেডিয়াস নিয়ে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে না। ওকে, নাও let us try to find the radius of the orbit. এবার আমরা এটা জেনারেল কেস স্টাডি করলাম, এবার হাইড্রোজেন অ্যাটমের জন্য যাব। ফর হাইড্রোজেন atomic number Z is equal to 1. আচ্ছা, তাহলে what will be the radius of first orbit or innermost orbit? n equal to যদি 1 বসাই তাহলে এটা হচ্ছে সব থেকে ফার্স্ট অরবিট, মানে ইনারমোস্ট অরবিট। এটাতে নিউক্লিয়াস হয় তাহলে এটা হচ্ছে ফার্স্ট অরবিট, n equal to 1। এটা হচ্ছে সেকেন্ড অরবিট, n equal to 2। এটা হচ্ছে থার্ড অরবিট, n equal to 3। তাহলে হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট ফর হাইড্রোজেন অ্যাটম? তার মানে n এর ভ্যালু আমি 1 বসাবো আর হাইড্রোজেনের জন্য z equal to 1। তাহলে হাইড্রোজেন অ্যাটমের যেটা ইনারমোস্ট অরবিট বা ফার্স্ট অরবিটের রেডিয়াসকে যদি আমি r0 বলি তাহলে r0 উইল বি ইকুয়াল টু n1 z1, তার মানে h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m k e স্কোয়ার, ঠিক আছে। এবার বাকি সমস্ত ভ্যালু আমার নোন। h মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, সেটা আমি জানি। প্লাঙ্ক কনস্ট্যান্ট মানে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34 তার স্কোয়ার। নিচে হচ্ছে 4 পাই স্কোয়ার, বসিয়ে দেবে 4 পাই স্কোয়ার। পায়ের ভ্যালু তো জানো। m মানে কার মাস? মাস অফ ইলেকট্রন, তার মানে হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 মাস অফ ইলেকট্রন। তারপরে k মানে 1/4 পাই ইপসিলন নট। k এর ভ্যালু আমরা জানি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আর ইলেকট্রনের স্কোয়ার মানে কি? ইলেকট্রনের স্কোয়ার মানে ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম তার স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করে তোমরা চেক করে দেখবে যে r0 যে ভ্যালু আসবে সেটা হলো 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে কি বলতে পারি আমি যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট অরবিটের রেডিয়াস হবে 0.53 অ্যাংস্ট্রম। হাইড্রোজেনের যে ফার্স্ট অরবিট এটাকে অনেক সময় বলা হয় বোর রেডিয়াস। দিস ইজ কল্ড বোরস রেডিয়াস। হ্যাঁ, বোরস রেডিয়াস। রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ সামটাইম কলস বোরস রেডিয়াস। ওকে, আচ্ছা, নেক্সট ইজ হোয়াট উইল বি দ্য, এটা তো বলো রেডিয়াস ফর হাইড্রোজেন, রেডিয়াস অফ দ্য অরবিট। নাও সেকেন্ড বের করবো স্পিড অফ ইলেকট্রন বা অরবিটাল ভেলোসিটি অফ ইলেকট্রন ফর হাইড্রোজেন। আচ্ছা, অলরেডি আমরা ইকুয়েশন পেয়ে গেছি যে অরবিটাল ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন v ইজ ইকুয়াল টু 2 পাই k z স্কোয়ার বাই nh, ঠিক আছে। তাহলে ফর হাইড্রোজেনের জন্য কি হবে? z ইজ ইকুয়াল টু 1। তাহলে z ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দেবো হাইড্রোজেনের জন্য। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি v ইজ ইকুয়াল টু 2 পাই k e স্কোয়ার বাই nh, 2 পাই k e স্কোয়ার বাই nh। আচ্ছা, দেখো এটাকে আমি জাস্ট একটা ম্যাথামেটিক্যাল টেকনিক ইউজ করব। 2 পাই k e স্কোয়ার বাই নিচে একটা c মাল্টিপ্লাই করব, c ইন্টু h। তাহলে উপরে একটা c নিতে হবে আর একটা n ছিল নিচে n। দেখো ব্যাপারটা কিন্তু একই আছে, c c ক্রস ক্যান্সেল হয়ে যাবে nh। ওকে,
এই যে ব্র্যাকেটের মধ্যে যে কোয়ান্টিটিটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বিকজ কে কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, এইচও কনস্ট্যান্ট। তাহলে এই পুরো কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এটা অ্যাকচুয়ালি ডাইমেনশনলেস কনস্ট্যান্ট হয়। আমি এই কনস্ট্যান্টটাকে ধরে নেব, দিস ইজ ইকুয়াল টু লেট আলফা। দিস কনস্ট্যান্ট আলফা ইজ কল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। দিস ইজ কল্ড ফাইন স্ট্রাকচার constant. So now the equation would look like this. Velocity of the orbital electron v is equal to alpha into c by n, where alpha equal to 2 pi k square e square by ch. This is the constant alpha. আচ্ছা, এই আলফা কনস্ট্যান্টের ভ্যালু বের করা যাবে। এখানে কে জানি, সি জানি, এইচ জানি, ই জানি, একটু আগে বসালাম সব ভ্যালুগুলো। এগুলো বসিয়ে তোমরা চেক করে দেখবে যে আলফার ভ্যালু আসবে 1/137। দিস ইজ দ্য ভ্যালু অফ কনস্ট্যান্ট আলফা, 1/137। তাহলে অরবিটাল ভেলোসিটি ভি ইকুয়াল টু 1/137 ইন্টু সি বাই এন। ওকে, এবার চলে আসি আমি ফার্স্ট অরবিট, n ইকুয়াল টু ফার্স্ট অরবিট। তার মানে ফার্স্ট অরবিট মানে n ইকুয়াল টু 1। তাহলে ফার্স্ট অরবিটে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটে যে ইলেকট্রনটা ঘুরবে তার অরবিটাল ভেলোসিটি কত হবে বা স্পিড কত হবে। তাহলে v ইকুয়াল টু তখন হবে n এর ভ্যালু 1 বসিয়ে দিলে কত হচ্ছে c বাই 137। তার মানে বুঝতেই পারছো যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট অরবিটে যখন ইলেকট্রন ঘোরে তখন তার যে স্পিড থাকে সেটা লাইটের স্পিডের 137 ফ্র্যাকশনস। মানে লাইটের যে স্পিড তার 137 ভাগের 1 ভাগ। লাইটের স্পিডকে 137 দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা হবে orbital velocity of the electron of an hydrogen atom in the first orbit. This is v1. যদি আমি সেকেন্ড অরবিটের কথা বলি, সেকেন্ড অরবিটের ক্ষেত্রে n equal to 2। দেখো সেকেন্ড অরবিটে যদি ইলেকট্রনটা থাকে তখন কিন্তু ওর স্পিড আলাদা হবে। হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনটা যখন ফার্স্ট অরবিটে থাকবে তখন তার যে স্পিড হবে, ইলেকট্রনটা যখন সেকেন্ড অরবিটে থাকবে তখন কিন্তু তার স্পিড ডিফারেন্ট হবে। সে স্পিডটা কত হবে সেকেন্ড অরবিটে, v2 উইল বি ইকুয়াল টু 1/137 ইন্টু সি বাই এখানে n মানে 2। তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে সরি n মানে 2, তাহলে সি বাই হাফ ইন্টু সি বাই 137। মানে ফার্স্ট অরবিটে ইলেকট্রনটার যা স্পিড হবে সেকেন্ড অরবিটে ইলেকট্রনটার স্পিড তার অর্ধেক হবে, হাফ হবে। আমি যদি থার্ড অরবিটে যাই তাহলে ইলেকট্রনের স্পিডটা কত হয়ে যাবে, ফার্স্ট অরবিটের যে স্পিড তার 1/3 হয়ে যাবে। এক কথায় যত তুমি আউটার অরবিটে যাবে তত ইলেকট্রনের স্পিড আস্তে 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 কমতে থাকবে। সো দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন বা স্পিড অফ দ্য ইলেকট্রন। ক্লিয়ারলি speed of the electron v is inversely proportional to the principal quantum number. V is inversely proportional to n. Principal quantum number বাড়বে, orbital velocity of the electron আস্তে আস্তে কমবে। Now next is energy of the electron. This is very very important equations. Energy of the electron. দেখো this is the nucleus and this is the orbit in which electron is rotating. So this is electron here. Electron has a mass m and orbital velocity v and radius of the orbit is r.
when an electron will rotate in a orbit it will have some energy. তার ইলেকট্রনের কি এনার্জি থাকবে? ইলেকট্রনের দুই রকমের এনার্জি থাকবে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হলো পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কেন? ইলেকট্রনটা যে মুভ করছে ভি ভেলোসিটিতে, ওর জন্য ওর একটা কাইনেটিক এনার্জি থাকবে। আবার ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে একটা অ্যাট্রাকশন আছে, সেই অ্যাট্রাকশনের জন্য ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জিও থাকবে। তাহলে টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন will be equal to the sum of kinetic energy and potential energy. So what will be the kinetic energy of the electron? We know that kinetic energy is equal to half mv square. Simple. তাহলে এখানে mv স্কয়ারের ইকুয়েশন অলরেডি ছিল, ইকুয়েশন নাম্বার 3 কে আমরা ইউজ করব। তাহলে হয়ে যাচ্ছে আমার এখানে হাফ ইনটু mv স্কয়ার মানে কত? k ZE স্কয়ার বাই r। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। নাও হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন আমরা জানি যে দুটো চার্জ Q1 Q2 এদের মধ্যে সেপারেশন যদি হয় r, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হয়? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হলো U ইজ ইকুয়াল টু, আমরা জানি যে 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই r, মানে হচ্ছে এটাকে কে ধরে নিচ্ছি, তাহলে কে Q1 Q2 বাই r, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন, সরি দুটো চার্জের মধ্যে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখন এই যে অ্যাটমটা, এর অ্যাটমিক নাম্বার যদি জেড হয়, আমি জেনারেল কেসটা প্রথমে বলি, তারপর হাইড্রোজেনটা পরে বলবো। তাহলে এর মধ্যে নিউক্লিয়াসের চার্জ কত আছে? ZE। তাহলে নিউক্লিয়াসের তার মানে Q1 ইজ ইকুয়াল টু ZE, আর ইলেকট্রনটা মানে Q2 ইজ ইকুয়াল টু কত? E। ক্লিয়ার? তাহলে এদের মধ্যে সেপারেশন কত? R। তাহলে ইলেকট্রনটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন উইল বি ইকুয়াল টু K ইন্টু, এই ফর্মুলা ইউজ করব, Q1 মানে হলো Z ইন্টু E পজিটিভ, ইন্টু Q2 মানে ইলেকট্রন মানে মাইনাস নেগেটিভ ইলেকট্রন, ডিভাইডেড বাই R। তাহলে ফাইনালি কি আসছে? মাইনাস K ইন্টু ZE স্কোয়ার বাই R। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন। So what will be the total energy of the electron in the nth orbit? Hence total energy of the electron in nth orbit, nতম অরবিটে ইলেকট্রনটার এনার্জি কত হবে? En is equal to kinetic energy plus potential energy. So kinetic energy is equal to K into ZE square by 2R minus potential energy is equal to K into ZE square by R. এই দুটোকে প্লাস মাইনাস করলে কি পাচ্ছি দেখতেই পাচ্ছ, এটাকে প্লাস মাইনাস করলে হবে মাইনাস K into ZE square by 2R. ওকে, এবার যদি আমি এই যে ইকুয়েশন নাম্বার 4 থেকে আরটাকে এখানে নিয়ে এসে বসিয়ে দিই, ইকুয়েশন নাম্বার 4 ইউজ করবো এখানে, আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে এনার্জির ইকুয়েশনটা কি আসবে দেখো। দেন দ্য ইকুয়েশন অফ এনার্জি En will be equal to minus K, ওকে, ইন্টু ZE স্কোয়ার বাই 2, আর নিচে আছে আর, তার মানে ওটা উল্টে যাবে, তাহলে হয়ে যাচ্ছে তোমার আর, তো আর ইজ ইকুয়াল টু, আচ্ছা আর এর কোন ইকুয়েশনটা ইউজ করব? এই ইকুয়েশনটা ইউজ করব, এইটা 7 নম্বর ইকুয়েশনটা ইউজ করব এখানে আর এর, তাহলে উল্টে যাবে, উল্টে গিয়ে হচ্ছে তোমার 4 পাই স্কোয়ার এম কে ZE স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার H স্কোয়ার, রাইট? তাহলে কম্বাইন্ড করে কি আসছে দেখো, এনার্জির ইকুয়েশন মাইনাস, আচ্ছা এখানে একটা 2 আর 4 ক্যান্সেল হলো, যে থাকলো 2, তাহলে মাইনাস 2 পাই স্কোয়ার, তারপরে কি আছে m
টু পাই স্কোয়ার এম কে ইন্টু কে মানে কে স্কোয়ার, তারপর আর কি পড়ে থাকলো জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার, আর ই স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই নিচে কি থাকলো আমার এন স্কোয়ার এইচ স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা ফর এনার্জি অফ দ্য electron in the nth orbit. Very very important equations. This is the formula for the energy of the electron in nth orbit. Okay, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে জাস্ট এনার্জি ফর্মুলাটা লিখে রাখি। আচ্ছা, এটা ছিল 4 পাই স্কোয়ার এম, আর এনার্জি ইএন ইজ ইকুয়াল টু মাইনাস 2 pi square m k square z square e to the power 4 divided by n square h square. This is equation number 8. ব্যাপার হচ্ছে যে মেন কাজ হলো তোমাদের ইকুয়েশনগুলোকে ক্যাপচার করা। এই ইকুয়েশনগুলোকে ক্যাপচার করতে পারলে এমসিকিউ সিম্পল। অ্যাকচুয়ালি নিটের যে এমসিকিউ এর টেকনিক হলো লজ, ফর্মুলাজ অ্যান্ড ইকুয়েশনস। ঠিক আছে, বিভিন্ন লগুলোকে আমাকে ক্যাপচার করতে হবে, আর ওই লগুলো থেকে যে বিভিন্ন ইকুয়েশনগুলো আসবে সেই ইকুয়েশনগুলোকে ক্যাপচার করতে হবে। এখানে দেখো অলরেডি আমার 5-6টা ইকুয়েশন চলে এসছে। যদি আমার সমস্ত ইকুয়েশনগুলো ক্যাপচার থাকে তাহলে এমসিকিউ করতে কোনো সমস্যা হবে না। সো ওকে, লজ অ্যান্ড ফর্মুলা এই দুটো ইম্পর্ট্যান্ট ফিজিক্সের। ডিফারেন্ট ডিফারেন্ট ল মিন্স রুলস and different formula that means equations. এই লজ এবং ইকুয়েশনস এদের উপর যদি ক্যাপচার নিতে পারো তাহলে নিটে আর কোনো সমস্যা ফিজিক্স সাবজেক্টে বিশেষ করে হবে না। ওকে, নাও এই যে এনার্জির ইকুয়েশনটা, লুক এট ইকুয়েশন 8। এনার্জির ইকুয়েশনে নেগেটিভ কেন আসলো? তার মানে বুঝতে হবে যে নেগেটিভ আসার কারণ হচ্ছে যে এখানে নিউক্লিয়াসের পজিটিভের সঙ্গে ইলেকট্রনের একটা স্ট্রং অ্যাট্রাকশান আছে। এই স্ট্রং অ্যাট্রাকশান থাকার জন্যই কিন্তু এনার্জির ইকুয়েশনটা নেগেটিভ এসছে। তার মানে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি অ্যাট্রাকশান ফোর্সের মধ্যে আছে। অ্যাট্রাকশান ফোর্সে থাকার জন্যই ওর এনার্জি ভ্যালু নেগেটিভ কোয়ান্টিটি এসছে। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে যে ইলেকট্রনটাকে যদি অরবিট থেকে বের করতে হয় তাহলে কিন্তু আমাকে এই অ্যাট্রাকশান ফোর্সের এগেনস্টে ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, যদি এই সাইনটা পজিটিভ হতো তাহলে বুঝতে পারতাম আমি যে এখানে রিপালশান আছে, ফলে তোমাকে ইলেকট্রনটা বের করার জন্য কিছু করতে হতো না, ইলেকট্রন অটোমেটিক বেরিয়ে চলে যেত। কিন্তু যেহেতু এনার্জির ইকুয়েশনটা নেগেটিভ এসছে তার মানে বুঝতে হবে যে অরবিটের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশান ফোর্স আছে। তার মানে এই অরবিট থেকে ইলেকট্রনগুলো বেরোবে না। যদি তুমি ইলেকট্রনগুলোকে অরবিট থেকে বের করতে চাও তাহলে এই অ্যাট্রাকশান ফোর্সের ইকুয়াল অপোজিট ফোর্স দিয়ে ইলেকট্রনটাকে অরবিট থেকে বের করতে হবে, রাইট? আচ্ছা, নাও the spectral series of hydrogen atom. আচ্ছা, একটু আগে যে ফর্মুলাটা বের করলাম, এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য nth অরবিট ইকুয়াল টু -2 পাই স্কোয়ার এম, তারপর হচ্ছে কে স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে রাখলাম এইচ স্কোয়ার ইন্টু 1/n স্কোয়ারটাকে সেপারেট করে নিলাম। দিস ইজ দ্য ফর্মুলা। আচ্ছা, এবার দেখো ফর হাইড্রোজেন অ্যাটম কি লিখতে পারি এনার্জিটা? ফর হাইড্রোজেন what will happen for hydrogen atom? Z is equal to 1, তাহলে এনার্জির ফর্মুলা হচ্ছে En is equal to
minus 2 pi square m k square e to the power 4 by h square into 1 by n square. This is for hydrogen. আচ্ছা, বোরের যে নিলস বোরের যে ফর্মুলা, নিলস বোরের যে মডেল, যেটাকে বলে বোরের ফ্রিকোয়েন্সি কন্ডিশনস, ওখানে কি দেখেছিলাম যে যখন একটা ইলেকট্রন একটা অরবিট থেকে অন্য একটা অরবিটে জাম্প করে, সো দিস ইজ নিউক্লিয়াস অ্যান্ড দিস ইজ ফার্স্ট অরবিট অ্যান্ড দিস ইজ সেকেন্ড অরবিট। মনে করো এটা হচ্ছে এই অরবিটটা হচ্ছে n1 অরবিট, এটা হলো n2 অরবিট। তো ইলেকট্রন যখন n1 অরবিট থেকে জাম্প করে n2 অরবিটে যাবে, যেহেতু n2 থেকে জাম্প করে n1 এ যাবে, যেহেতু n2 অরবিটে এনার্জি বেশি, n1 অরবিটে এনার্জি কম, তাহলে যে এনার্জি গ্যাপটা, ডিফারেন্সটা, সেই এনার্জি ডিফারেন্সটাও রেডিয়েট করবে অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস, ফোটন বেরোবে। ঠিক আছে? এক কথায় যখন একটা ইলেকট্রন হায়ার এনার্জি স্টেটের কোনো অরবিট থেকে জাম্প করে লোয়ার এনার্জি স্টেটে আসবে, তখন যে এনার্জি ডিফারেন্সটা, ওর যে এক্সেস এনার্জি ছিল, সেই এনার্জিটাও রেডিয়েট করে দেবে অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস। ক্লিয়ার? তাহলে যদি বলি আমি যে n2 অরবিটের এনার্জি কত ছিল ওর, যখন ইলেকট্রন জাম্প করছে, আমার n2 অরবিটের এনার্জি কত ছিল ইলেকট্রনের? এনার্জি অফ দ্য n2 অরবিট En2 ইজ ইকুয়াল টু, ওই ফর্মুলায় জাস্ট minus 2 pi square m k square e to the power 4 by h square 1 by n2 square। আর n1 অরবিটে ইলেকট্রনটার এনার্জি কত হবে? En1 is equal to minus 2 pi square m k square e to the power 4 by h square 1 by n1 square। তাহলে যখন একটা এই দুটো অরবিটের মধ্যে এনার্জি ডিফারেন্স কত? এই দুটো অরবিটের মধ্যে এনার্জি ডিফারেন্স হলো En2 মাইনাস En1। যখন একটা ইলেকট্রন হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে জাম্প করবে, তখন ওর যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সটাও রেডিয়েট করে দেবে, এনার্জিটাকে রেডিয়েট করে দেবে অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এখান থেকে বেরোচ্ছে, তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, তাহলে এর ফোটনের যে এনার্জি h নিউ, লিখতেই পারি যে দিস ইজ ইকুয়াল টু এনার্জি h নিউ। তার মানে এই দুটো লেভেলের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জির ফোটন রিলিজ হবে। তার মানে যে ফোটন রিলিজ হবে তার ফ্রিকোয়েন্সি যা খুশি হতে পারে না। এই দুটো এনার্জির মধ্যে যে লেভেলের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপ অনুযায়ী ফ্রিকোয়েন্সিটা হবে। তেমন সোজা কথা বলতে চাইছি যে একটা অ্যাটম থেকে যে রেডিয়েশন বেরোবে হাইড্রোজেন অ্যাটম থেকে, সেই রেডিয়েশনটার মধ্যে সমস্ত ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে না, কিছু কিছু ডিসক্রিট ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। আমি ওই রেডিয়েশনের মধ্যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সব ফ্রিকোয়েন্সির ফোটন পাবো না। ক্লিয়ার? কিছু কিছু ডিসক্রিট ফ্রিকোয়েন্সি রেডিয়েশনই বেরোবে। তার মানে এর আগে যে আমাদের কনসেপ্ট তৈরি হয়েছিল রাদারফোর্ডের মডেল থেকে, যে radiation emitted by an atom is continuous and we will get all wavelength from 0 to infinity and energy will also vary from 0 to infinity, this is wrong. There will be some discrete value of frequency or energy which will emit from the atom or hydrogen atom. Okay, so now দেখো যদি এটাকে মাইনাস করি En2 - E1, নেগেটিভ সাইন থাকার জন্য এটা আগে চলে আসবে। তাহলে এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, আমি কমন নিচ্ছি 2 pi square m k square e to the power 4 divided by h square 1 by n1 square minus 1 by n2 square. This is the equations. তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে h new is equal to this. তাহলে নিউ ইকুয়াল টু কী হবে? নিউ ইকুয়াল টু মানে এইচটা ওদিকে ভাগ হয়ে যাবে, এইচ ভাগ হয়ে গেলে নিচে চলে আসছে আমার এইচ কিউ। নিউ ইজ ইকুয়াল টু, আবার এগেন উই নো দ্যাট সি ইকুয়াল টু নিউ ল্যামডা, যেখানে সি হচ্ছে স্পিড অফ দ্য লাইট, ল্যামডা ওয়েভলেন্থ, নিউ ফ্রিকোয়েন্সি।
therefore lambda will be equal to what? C by nu, right? তাহলে 1 by lambda equal to কি হবে? nu by c. 1 by lambda reciprocal of wavelength is called wave number, মনে রাখবে, nu bar, this is called wave number. Reciprocal of wavelength is equal to wave number. তাহলে wave number nu bar এর ইকুয়েশন কি লিখতে পারি আমি? nu bar মানে হচ্ছে nu by c, nu মানে this, তাহলে জাস্ট এই ইকুয়েশনটাতে c দিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাবে। তাহলে ফাইনালি কি আসছে আমার 2 pi স্কয়ার m k স্কয়ার e to the power 4 divided by ch cube 1 by n1 square minus 1 by n2 square. This is the equation for wave number. Here this quantity, এই যে সামনে যে কোয়ান্টিটিটা আছে টোটালি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সমস্ত কোয়ান্টিটি সবগুলো কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে নাম দেবো আমি ক্যাপিটাল আর। দিস কনস্ট্যান্ট ক্যাপিটাল আর ইজ কল্ড রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে? রিডবার্গ কনস্ট্যান্ট। এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে তোমরা চেক করে দেখবে যে রিডবার্গ কনস্ট্যান্ট আর এর ভ্যালু আসে আর ইকুয়াল টু 1.0973, খুব গুরুত্বপূর্ণ একটা কনস্ট্যান্ট, মনে রাখতে হবে এটা, 10 to the power 7 মিটার ইনভার্স। দিস ইজ রিডবার্গ কনস্ট্যান্টস। ওকে, তাহলে আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম আমরা, সেই ইকুয়েশনটাকে আমি আবার ইউজ করব। সেটা হচ্ছে কি, ওয়েভ নাম্বার নিউ বার ইজ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে ফাইনালি ইকুয়েশনটা কি আসলো আমার এখান থেকে, রিডবার্গ কনস্ট্যান্ট নিউ বার ইজ ইকুয়াল টু, এটা মানে আর ধরে নিয়েছি, আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ওকে, আচ্ছা, দিস ফর্মুলা is known as Rydberg formula. Very very important formula. This is known as Rydberg formula. This is equation number 9. Okay. আচ্ছা আচ্ছা দেখো, this is the nucleus of hydrogen atom and okay and আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইলেকট্রন তো থাকে একটাই, তাহলে ইলেকট্রন যে একটা ইলেকট্রন সেটা কিন্তু এই নয় যে ইলেকট্রন একটা আছে বলেও ফার্স্ট অরবিটেই থাকবে, এমন কিন্তু নয়। ইলেকট্রন ফার্স্ট অরবিটেও থাকতে পারে, আবার সেকেন্ড অরবিটেও থাকতে পারে, আবার থার্ড অরবিটেও থাকতে পারে, আবার ফোর্থ অরবিটেও থাকতে পারে। তাহলে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন সে ইচ্ছা ফার্স্ট অরবিটেও থাকতে পারে, আবার যদি একে বেশি পরিমাণ এনার্জি দিয়ে দাও তাহলে সে এখান থেকে জাম্প করে সেকেন্ড অরবিটেও চলে যেতে পারে। যেমন একটা বিল্ডিংয়ে মনে করো 5 তলা বিল্ডিং, ওই বিল্ডিংয়ে একজন মাত্র বাস করে। একজন বাস করে মানে কি এই 100% কনফার্মলি আমি বলতে পারবো যে ওই একজন একতলাতেই থাকবে? তা নয়, তার খেয়াল খুশি সে কোনো সময় 2 তলায় থাকতে পারে, কোনো সময় 3 তলায় থাকতে পারে, কোনো সময় 4 তলায় থাকতে পারে। ঠিক একইভাবে হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন থাকলেও ইলেকট্রনটা কোন অরবিটে থাকবে সেটা ডিপেন্ড করছে যে হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনটার এনার্জি কত। এনার্জি বেশি পেলে ইলেকট্রনটা জাম্প করে করে পরের অরবিটে চলে যাবে। আচ্ছা, এখন দেখো একেবারে যেটা নাম্বার 1 অরবিট সেটা হচ্ছে গ্রাউন্ড অরবিট, মানে হচ্ছে তোমার যখন এই অরবিটে ইলেকট্রনটা থাকবে তখন বলবো যে হাইড্রোজেন অ্যাটমটা আছে তোমার গ্রাউন্ড স্টেটে, ওর এনার্জি লেভেল এনার্জি সব থেকে কম। যখন হাইড্রোজেন অ্যাটমটাকে বাইরে থেকে এনার্জি দেব, মনে করো এই অ্যাটমটাকে বাইরে থেকে ইলেকট্রন দিয়ে কলাইড করালাম, বম্বার্ড করলাম, অটোমেটিক্যালি এই ইলেকট্রনের যে এনার্জি এতে সাপ্লাই হলো, এনার্জি যখন বেশি পেয়ে যাবে তখন ও কী করবে? লাফালাফি করবে।
লাফালাফি করে কি হবে, ওই অরবিট থেকে লাফ দিয়ে পরের অরবিটে চলে যাবে। তখন কিন্তু হাইড্রোজেনটার এনার্জি বেড়ে গেল, তখন হাইড্রোজেন অ্যাটমটা বলবো আমি এক্সাইটেড হয়ে গেছে। এটা হচ্ছে ওর ফার্স্ট এক্সাইটেড স্টেট। যদি ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে থাকে তাহলে বলবো হাইড্রোজেন অ্যাটমটার এনার্জি সবথেকে কম, মিনিমাম, তখন বলবো যে ও গ্রাউন্ড স্টেটে আছে, স্টেবল। যখনই এনার্জি ইলেকট্রনের বেড়ে যাবে তখন কিন্তু ইলেকট্রন জাম্প মেরে ফার্স্ট অরবিটে গেলে বলবো হাইড্রোজেন অ্যাটমটা এক্সাইটেড স্টেটে চলে গেছে, এবং সেটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। যদি ইলেকট্রন জাম্প করে সেকেন্ড অরবিটে চলে যায় তাহলে ওর এনার্জি আরও বেড়ে গেল, ফলে তখন বলবো যে অ্যাটমটা চলে গেছে সেকেন্ড এক্সাইটেড স্টেটে। মনে রাখবে যে এই যে গ্রাউন্ড স্টেটের যখন অ্যাটমটা থাকে সেটা হচ্ছে স্টেবল। এক্সাইটেড স্টেটে যখন অ্যাটম চলে যায় তখন কিন্তু এটা স্টেবল নয়, কিছুক্ষণের মধ্যেই এই ইলেকট্রনগুলো আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। তাহলে যদি একটা ইলেকট্রন ফার্স্ট সেকেন্ড অরবিট চলে গেল, সেখান থেকে গ্রাউন্ডে ফিরে আসতে পারে। আবার একটা ইলেকট্রন মনে করো থার্ডে চলে গেছে, সেখান থেকেও সে গ্রাউন্ডে ফিরে আসতে পারে। আবার ইলেকট্রন মনে করো ফোর্থে চলে গেছে, সেখান থেকেও সে গ্রাউন্ডে ফিরে আসতে পারে। তাহলে একের বেশি মানে 2, 3, 4, 5 এই সমস্ত অরবিটগুলো থেকে যখন ইলেকট্রন গ্রাউন্ডে ফিরে আসবে তখন যে ওয়েভলেন্থের রেডিয়েশন বেরোবে সেই রেডিয়েশনটাকে বলা হয় লাইম্যান সিরিজ। দিস ইজ কল্ড লাইম্যান সিরিজ। ঠিক আছে, তো লাইম্যান সিরিজের ওয়েভলেন্থের ওয়েভ নাম্বার কত হবে? নিউ বার ইজ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট আর। ঠিক আছে, নিউ বার মানে কি 1/λ, রিডবার্গ কনস্ট্যান্ট আর। আসছে কোথায়? আসছে হচ্ছে 1 নম্বরে, তাহলে n1 মানে কত হবে এখানে 1, তাহলে 1/1²। কত নম্বর থেকে আসছে? একের বেশি, 2 হোক, 3 হোক, 4 হোক, তাহলে 1/n2²। মনে রাখবে যেখানে n2-র ভ্যালু কত হবে, n2-র ভ্যালু কিন্তু হবে 2 থেকে শুরু হবে, 2, 3, 4 এটসেট্রা। তার এক্ষেত্রে যে ওয়েভ পাওয়া যাবে সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। ক্যালকুলেশন করে দেখা গেছে যে লাইম্যান সিরিজের যে ওয়েভলেন্থ সেটা আলট্রাভায়োলেট রিজিয়নে পড়ে। আলট্রাভায়োলেট ওয়েভের যে ওয়েভলেন্থ তার সঙ্গে এটা ম্যাচ করে। নেক্সট, যদি এটা না হয়, মনে করো যে একটা ইলেকট্রন সে 3 নম্বর অরবিটে আছে, সে কি 3 থেকে 1-এই জাম্প করবে এমন কোনো গ্যারান্টি আছে কি? হতেও তো পারে যে ইলেকট্রনটা 3 থেকে জাম্প করে 2-এ আসতে পারে, অথবা 4 নম্বর অরবিটের যে ইলেকট্রন সে জাম্প করে আসতে পারে 2-এ, অথবা 5 নম্বর অরবিটের যে ইলেকট্রন সেও জাম্প করে 2-এ আসতে পারে। তাহলে 2-এর বেশি মানে 3, 4, 5 এই সমস্ত অরবিট থেকে ইলেকট্রন জাম্প করে যদি সেকেন্ড অরবিটে আসে তাহলে যে ওয়েভলেন্থ রিলিজ হবে দিস ইজ কল্ড বামাস সিরিজ। দিস ইজ কল্ড বামাস সিরিজ। বামাস সিরিজের ফর্মুলা নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু আর ইন্টু আসছে কোথায় 2 নম্বরে, তাহলে n1 এর ভ্যালু 2 মানে 1/2² মাইনাস 1/n2²। এখানে মনে রাখতে হবে যে ক্ষেত্রে n2-র ভ্যালু কিন্তু 2 থেকে হবে না, 3 থেকে শুরু হবে, 3, 4, 5 এটসেট্রা। ক্যালকুলেশন করে দেখা গেছে যে বামাস সিরিজের যে ওয়েভলেন্থ সেটা ভিজিবল রিজিয়নে পড়ে। আমাদের ভিজিবল রিজিয়ন কোনটা? 4000 অ্যাংস্ট্রম টু 8000 অ্যাংস্ট্রম। বামাস সিরিজের ক্ষেত্রে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে ওয়েভলেন্থটা হয় সেটা ওই 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যেই হয়। ফলে আমরা এই সিরিজটা দেখতে পাবো, কিন্তু এই সিরিজটা দেখতে পাবো না। এরকমভাবে আরও আছে, আমি অত ডিটেলসে আর বলছি না। যদি 4, 5, 6 ওই সমস্ত অরবিট থেকে 3 নম্বর অরবিটে আসে তখন যে সিরিজটা রিলিজ হয় তাকে বলা হয় তোমার প্যাশেন্ট সিরিজ। তারপরে 5, 6, 7 এই সমস্ত অরবিট থেকে যদি 4 নম্বরে আসে তখন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিলিজ হয় সেই সিরিজটাকে বলা হয় ব্র্যাকেট সিরিজ। যদি 6, 7, 8 বা 9, 10 এগুলো থেকে যদি 5 নম্বরে আসে তখন যে সিরিজটা রিলিজ হয় স্পেকট্রাল সিরিজ, দিস ইজ কল্ড ফুন সিরিজ। এই 5টা সিরিজ, তার মধ্যে একমাত্র ভিজিবল সিরিজ হলো বামাস সিরিজ।
লাইম্যান সিরিজটা আলট্রাভায়োলেট রিজিয়ানে পড়ে, প্যাসেন্ট সিরিজটা পড়ে তোমার ইনফ্রারেড রিজিয়ানে, ব্র্যাকেট সিরিজটা পড়েও ইনফ্রারেড রিজিয়ানে, আর ফুন সিরিজটা পড়ে তোমার এটাও ইনফ্রারেড রিজিয়ানে পড়ে। ওকে, নাও energy level diagram for hydrogen. আচ্ছা, অলরেডি আমরা ইকুয়েশন পেয়েছি এনার্জির। energy is equal to En is equal to minus 2 pi square m k square z square e to the power 4 by নিচে হচ্ছে n square h square, ইকুয়েশন নাম্বার 8। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে z is equal to 1, তাহলে ফর হাইড্রোজেন এনার্জি En will be equal to minus 2 pi square m k square e to the power 4 by h square into 1 by n square. This is for hydrogen atom. Now what will be the energy of the hydrogen electron in the first orbit? First orbit, that means n equal to 1. হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট অরবিটে যে ইলেকট্রনটা আছে তার এনার্জি কত? সমস্ত ভ্যালুগুলো বসাতে হবে এখানে, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখবে তোমরা। হ্যাঁ, এম জানি, কে জানি, ই জানি, এইচ জানি, সব জানি। এন ইকুয়াল টু 1 বসাবো, তাহলে বেরিয়ে আসবে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। অ্যাকচুয়ালি আসবে জুলে, জুলটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিতে হবে। তাহলে জাস্ট আমি লিখতেই পারি এইটা, এটা মানে বেরোলো কি 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে জেনারেল ফর্মুলা লিখতে পারি আমি En ইজ ইকুয়াল টু, সহজ হবে তাহলে, মাইনাস 13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। দিস ইজ দ্য ফর্মুলা ফর এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম। যেখানে মনে রাখতে হবে যে ক্লিয়ারলি এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই n স্কোয়ার। এটা গেল ফার্স্ট অরবিট। সেকেন্ড অরবিট, এটা ফার্স্ট অরবিটের জন্য আমি বলে দিচ্ছি এখানে। তাহলে ফার্স্ট অরবিটের জন্য E1 ইজ ইকুয়াল টু দিস। তাহলে সেকেন্ড অরবিটের জন্য n ইকুয়াল টু 2 এর জন্য কী হবে এনার্জি? E2 ইকুয়াল টু মাইনাস 13.6 ডিভাইডেড বাই n মানে 2, তাহলে 4 ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে হবে এটা মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট অরবিটের যে ইলেকট্রন তার থেকে সেকেন্ড অরবিটের ইলেকট্রনের এনার্জি বেশি হলো না কম হলো? সেকেন্ড অরবিটের ইলেকট্রনের এনার্জি বেশি হয়েছে। কেন? এটা মাইনাস আছে, মাইনাস কমলো মানে বাড়লো অ্যাকচুয়ালি। তাহলে আমি বুঝতেই পারছি এখান থেকে যে ফার্স্ট অরবিটের যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট অরবিটের যে ইলেকট্রনটার এনার্জি তার থেকে সেকেন্ড অরবিটের ইলেকট্রনের এনার্জি বেশি হবে। কত বেশি হবে? এটা থেকে এটাকে মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করলে হবে প্রায় 10.2 হবে। 10.2 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে এনার্জি ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অরবিট। ক্লিয়ার? দিস ইজ এনার্জি ডিফারেন্স। আমি এখানে এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করব। মনে করো এটা হচ্ছে আমার ফার্স্ট অরবিটের এনার্জি, n ইকুয়াল টু 1। এই এনার্জি লেভেলের এনার্জিটা কত? মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড লেভেলের এনার্জি কত? মাইনাস 3.4। গ্যাপটা কত হবে? 10.2। এটা হচ্ছে আমার সেকেন্ড লেভেল, n ইকুয়াল টু 2। এই লেভেলের এনার্জি হলো মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। এরপর চলে আসছি থার্ড অরবিটের এনার্জি, E3 ইকুয়াল টু মাইনাস 13.6 বাই 9 ইকুয়াল টু হবে মাইনাস
51 ইলেকট্রন ভোল্ট থার্ড লেভেল। আচ্ছা, সেকেন্ড লেভেল আর থার্ড লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স কত? 3.4 থেকে 1.5 বাদ দিলে হবে মোটামুটিভাবে 1.9 মতো হবে, 1.9, তাই তো হচ্ছে 1.9 মতো হবে। তো দেখতেই পাচ্ছি যে ফার্স্টের সঙ্গে সেকেন্ডের গ্যাপটা হচ্ছে 10.2, কিন্তু সেকেন্ডের সঙ্গে থার্ডের গ্যাপটা হচ্ছে 1.9। তাহলে পরের যে লেভেল, সে লেভেলটা কিন্তু এত দূরে হবে না, থার্ড এনার্জি লেভেলটা 2 এর থেকে একটু কাছে হবে, মানে মোটামুটিভাবে এটা হলো আমার থার্ড লেভেল n = 3। এর ভ্যালু হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট, আর এই গ্যাপটা হচ্ছে কত? 1.49, সরি 1.89, অ্যাকচুয়ালি গ্যাপটা হচ্ছে 1.89 ইলেকট্রন ভোল্ট। এরপরে ফোর্থ লেভেলের এনার্জি কত হবে? n = 4, E4 = -13.6 by -13.6/16। ক্যালকুলেশন করে দেখতে হবে, এটা -0.85 ইলেকট্রন ভোল্ট, আরও বাড়লো, কিন্তু গ্যাপটা একটু কমেছে। দেখো 0.85 থেকে 1.51 মাইনাস করলে কত হবে? 0.7, 0.66 হবে, 0.66 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? আচ্ছা 66, তাহলে বোঝা গেল যে এটা আরও কাছে হবে থার্ড লেভেলটা, ফোর্থ লেভেলটা n = 4, এটা হচ্ছে -0.85 ইলেকট্রন ভোল্ট, আর গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে 0.66 ইলেকট্রন ভোল্ট। তাহলে এনার্জি লেভেলগুলো আস্তে আস্তে ক্লোজ হবে, যত উপরের দিকে যাওয়া যাবে আস্তে আস্তে ক্লোজ হবে। আচ্ছা, যখন একটা ইলেকট্রন সেকেন্ড লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করবে, তখন কত এনার্জি রিলিজ করবে? ও 10.2 ইলেকট্রন ভোল্ট রিলিজ করবে। তখন ওই ফ্রিকোয়েন্সির রেডিয়েশন বেরোবে, h নিউ = 10.2 ইলেকট্রন ভোল্ট। সেখান থেকে হিসাব করে দেখতে হবে যে নিউ কত হচ্ছে। যখন একটা ইলেকট্রন থার্ড লেভেল থেকে ফার্স্টে জাম্প করবে, তখন এই গ্যাপটা কত? 10.2 আর 1.89, মানে 11, যাই হোক 12.1 মতো। তাহলে 12.1 ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ করবে। তাহলে তখন সেই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন বেরোবে। তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা? যে রেডিয়েশনটা বেরোচ্ছে তার ফ্রিকোয়েন্সি কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, কিছু কিছু ডিসক্রিট ভ্যালুর ফ্রিকোয়েন্সি রেডিয়েশন অ্যাটম থেকে এমিট হচ্ছে। দ্যাট ইজ ওয়াই উই উইল গেট লাইন স্পেকট্রা ইন হাইড্রোজেন স্পেকট্রাম, যেটা নিলস বোরের অ্যাটমিক মডেল দিয়ে ইজিলি এক্সপ্লেন্ড হয়ে গেল যে হোয়াই উই গেট লাইন স্পেকট্রা ইন হাইড্রোজেন অ্যাটম। বাট অ্যাকর্ডিং টু রাদারফোর্ড বলা হচ্ছিল যে কোনো অ্যাটমের ক্ষেত্রে স্পেকট্রাটা হওয়া উচিত কন্টিনিউয়াস, কিন্তু হাইড্রোজেন অ্যাটম বা অন্য আরও অনেক অ্যাটম আছে যাদের ক্ষেত্রে স্পেকট্রাটা হচ্ছিল লাইন স্পেকট্রা। সেটা রাদারফোর্ড মডেল এক্সপ্লেন করতে পারলো না, কিন্তু নিলস বোরের অ্যাটমিক মডেল হাইড্রোজেন অ্যাটমের যে লাইন স্পেকট্রা সেটা ইজিলি এক্সপ্লেন করে দিলেন। ওকে, ফাইন। সো দিস ইজ দ্য এনার্জি। তাহলে এখন যে এনার্জিটা বেরোবে সেটা হচ্ছে তোমার লাইম্যান সিরিজ, কিন্তু যদি 3 থেকে 2-এ আসে, 4 থেকে 2-এ আসে, তাহলে সিরিজটা বেরোবে সেটা হচ্ছে তোমার, সেই সিরিজটাকে একটু আগে নাম দিলাম আমি লাইম্যান সিরিজ, তারপর হচ্ছে বমার সিরিজ, তারপর প্যাসেন সিরিজ, এরকম সিরিজ বেরোবে। অ্যান্ড দিস ইজ এনার্জি লেভেল ডায়াগ্রাম। আচ্ছা, নাও দ্য কোয়েশ্চেন ইজ, যে অ্যাটমিক মডেলগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, আমি থমসনের মডেল, ফার্স্ট যে মডেল দিয়েছিলেন সেটা হচ্ছে থমসন মডেল, ওটা একদমই বাজে, চলেনি। তারপর রাদারফোর্ড অ্যাটমিক মডেল, ওটা অনেকটা ভালো, অনেক বেটার, কিন্তু সেটাও অনেক ক্ষেত্রে ফেলিওর হয়ে গেল। তারপরে আসলো কি নিলস বোরের অ্যাটমিক মডেল, এটা সব থেকে বেস্ট, এবং নিলস বোরের অ্যাটমিক মডেল প্রায় ম্যাক্সিমাম ফেনোমেনাকেই এক্সপ্লেন করে দিল। তাহলে কি নিলস বোরের অ্যাটমিক মডেলটাই পারফেক্ট? এর কি কোনো ফল্ট নেই? এর কি কোনো এরর নেই? এর কি কোনো লিমিটেশনস নেই? দেখো, নিলস বোরের অ্যাটমিক মডেলটাও পারফেক্ট নয়,
এরও কিছু লিমিটেশন আছে এবং নিলস বোরের অ্যাটমিক মডেল দিয়েও অনেক ফেনোমেনা এক্সপ্লেন্ড হলো না। তার মধ্যে নাম্বার 1 যেটা লিমিটেশনস অফ বোরস থিওরি। নাম্বার 1, যে সমস্ত অ্যাটমের সিঙ্গেল ইলেকট্রন, যেমন হাইড্রোজেন অথবা হাইড্রোজেন লাইক অ্যাটম, যাদের সিঙ্গেল ইলেকট্রন, তাদের স্পেকট্রা, সে সমস্ত অ্যাটমেরই স্পেকট্রা বোরস থিওরি দিয়ে এক্সপ্লেন হলো। কিন্তু যে সমস্ত অ্যাটমের ইলেকট্রন একের থেকে বেশি সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম নয়, তাদের স্পেকট্রা অ্যানালাইসিস বোরস থিওরি দিয়ে করা গেল না। আবার বলছি আমি যে হাইড্রোজেনের যে লাইন স্পেকট্রা, সেটা বোরের অ্যাটমিক মডেল দিয়ে ইজিলি এক্সপ্লেন হলো। কিন্তু অন্য কোনো অ্যাটম, সেটা হতে পারে হিলিয়াম, সেটা হতে পারে লিথিয়াম, সেটা হতে পারে তোমার সোডিয়াম, তাদের যে স্পেকট্রা কিন্তু বোরের অ্যাটমিক মডেল দিয়ে এক্সপ্লেন করা গেল না। তার মানে বোরস অ্যাটমিক মডেল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর an atom which has single electron. For multi-electron atom, Bohr's theory becomes a failure. Okay, this is number 1. আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 2, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। দেখো, হাইড্রোজেনের স্পেকট্রা অ্যানালাইসিস করতে গিয়ে দেখা যাচ্ছে লাইন স্পেকট্রা, মানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইন পাওয়া যাচ্ছে, তারপরে আর নাই, তো আবার একটা লাইন, তারপর আর নাই, তারপর আবার একটা লাইন, মানে পুরোটাতে তুমি লাইট পাবে না, একটা মাঝে মাঝে লাইন আর বাকিগুলো অন্ধকার। মানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের রেডিয়েশন বেরিয়েছে, তারপরের ওয়েভলেন্থটা বেরোয়নি, তারপর আবার একটা ডিসক্রিট অন্য একটা ওয়েভলেন্থের রেডিয়েশন বেরিয়েছে, তারপর আবার একটা অন্য একটা ওয়েভলেন্থের রেডিয়েশন বেরিয়েছে, মাঝের যে ওয়েভলেন্থগুলো এই ওয়েভলেন্থের রেডিয়েশন বেরোয়নি। তার মানে স্পেকট্রামটা কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট। কিন্তু খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করলে দেখা যায় যে এই যে লাইন স্পেকট্রা আছে না, আমরা এই লাইন স্পেকট্রাকে ধরে নিয়েছিলাম যে একটা সিঙ্গেল ওয়েভলেন্থ, কিন্তু দেখা গেছে যে এই একটা লাইনের মধ্যেও অনেকগুলো ফাইন স্ট্রাকচার আছে। ফাইন স্ট্রাকচার মানে একটা লাইনের মধ্যেও পাশাপাশি খুব কাছাকাছি 2-3টে আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে। মানে একটা লাইনকে আমরা একটা ওয়েভলেন্থ ধরতে দিচ্ছি, কিন্তু তা নয়, একটা লাইনের মধ্যেও স্লাইটলি এদিক ওদিকে 2-3টে বা 4টে ডিফারেন্ট লাইন আছে। ওর মধ্যে একটার মধ্যে 2-3টে লাইন ঢোকানো আছে, যেটাকে বলে ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন অ্যাটম। বোরস থিওরি আনএবল টু এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন অ্যাটম। জিম্যান ইফেক্ট এক্সপ্লেন করতে ফেলিওর হয়েছে, স্টার্ক ইফেক্ট এক্সপ্লেন করতে ফেলিওর হয়েছে, ঠিক আছে। অরবিটগুলো কেন সার্কুলার হবে, ইলিপ্টিক্যাল কেন হবে না, এটা এক্সপ্লেন করতেও বোরস থিওরি ফেলিওর হয়েছে। সো দিজ আর দ্য লিমিটেশনস অফ বোরস থিওরি। দেখো, লিমিটেশনস থাকলেও কিছু করার নেই, সবথেকে ভালো এই বোরের থিওরিটাই বেস্ট, সেজন্য আমাদেরকে এটাকে নিয়ে কাজ করতে হবে। নেক্সট আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়ালস। ওকে, অ্যান্ড আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, আয়োনাইজেশনস এনার্জি। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের যখন ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে থাকে তখন তার এনার্জি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। যদি এই ইলেকট্রনটাকে একেবারে অ্যাটম থেকে বাইরে বের করে নিয়ে চলে যেতে চাই, বাইরে বের করে নিয়ে চলে যাবো, আমি অ্যাটম থেকে বের করে নিয়ে চলে যাব, তাহলে কত এনার্জি আমাকে দিতে হবে ইলেকট্রনটাকে? বাইরে বের করে নিয়ে চলে গেলাম মানে ইলেকট্রন এনার্জি কত হলো? 0। কেন? কোনো অ্যাট্রাকশনও নেই, কোনো কাইনেটিক এনার্জি নেই, কিচ্ছু নেই। তাহলে ইলেকট্রনটার এনার্জি ছিল -13.6, সেখান থেকে 0 করতে হবে। তাহলে কি পরিমাণ এনার্জি তোমাকে দিতে হবে? দিস ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি ইজ ইকুয়াল টু 0
minus 13.6 is equal to minus plus 13.6 electron volt. This is the ionization energy of hydrogen atom. তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমকে ইলেকট্রনটাকে ফার্স্ট অরবিট থেকে অ্যাটম থেকে পুরো বার করতে গেলে এই অ্যামাউন্টের এনার্জি তোমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে। এই এনার্জি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, ফলে হাইড্রোজেন অ্যাটমটা কী হয়ে যাবে? আয়ন হয়ে যাবে, H+. This is known as ionizations. Next, ionization potentials. আচ্ছা, এই যে ইলেকট্রনটাকে তুমি এনার্জি দেবে প্লাস 13.6 ইলেকট্রন ভোল্ট, তবেই ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে। যদি এই ইলেকট্রনটাকে এর থেকে কম এনার্জি দাও, যদি প্লাস 13.5 ইলেকট্রন ভোল্টও দাও, তবুও বেরোবে না। এর সমান অথবা এর থেকে বেশি দিতে হবে। আচ্ছা, এই এনার্জিকে দেব কিভাবে? ইলেকট্রনটাকে বাইরে থেকে ইলেকট্রন দিয়ে বম্বার্ড করা হয়। এই বাইরের যে ইলেকট্রনটা দিয়ে বম্বার্ড করব, তার তো এনার্জি লাগবে, এর এনার্জি থাকবে তবেই তো ওকে গিয়ে এনার্জি দেবে ধাক্কা মেরে। তার মানে এই ইলেকট্রনটাকে আমি অ্যাক্সেলারেট করতে হবে। যদি এই ইলেকট্রনটাকে আমি অ্যাক্সেলারেট করি ভি পোটেনশিয়াল ডিফারেন্সে, তাহলে এই ভি পোটেনশিয়াল ডিফারেন্সের ফলে এনার্জি কত পাবে? ইভি। ঠিক আছে, তাহলে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স হলে এদের এনার্জি কত পাবে? 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জির জন্য প্রয়োজন আমার পোটেনশিয়াল ডিফারেন্স কত? 1 ভোল্ট। তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি জেনারেট করতে গেলে পোটেনশিয়াল ডিফারেন্স কত লাগবে? 13.6 ভোল্ট। দিস পোটেনশিয়াল ইজ কল্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে ওই হাইড্রোজেন অ্যাটমটাকে আয়োনাইজ করার জন্য যে বাইরে থেকে যে ইলেকট্রনটা ওকে গিয়ে বম্বার্ড করবে, সেই ইলেকট্রনটা উপর যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, সেই পোটেনশিয়ালটার ভ্যালু হবে 13.6 ভোল্ট। দিস পোটেনশিয়াল ইজ কল্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালস। ওকে, আচ্ছা, তাহলে অ্যাটমের সেকেন্ড লেকচার কমপ্লিট করলাম। অ্যাটম চ্যাপ্টারটি টোটালি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা মডার্ন ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারটিও কমপ্লিট হয়ে গেল। অ্যাটম চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি টোটাল মডার্ন ফিজিক্সটাই খুব ইম্পর্ট্যান্ট নিটের জন্য। নিটে মডার্ন ফিজিক্স পোর্শন থেকে প্রচুর কোশ্চেন হয়। আউট অফ 45 প্রায় 14-15টা কোশ্চেন মডার্ন ফিজিক্স থেকে হয়ে যায়। ওকে, 10 তো মিনিমাম, 10টা তো হবেই, মিনিমাম 10টা তো হবেই। যাই হোক, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। I hope that you all have understood my class very well. আমি চাইবো যে তোমরা প্রত্যেকে পড়াশোনা করো, নিটের জন্য প্রিপারেশন নিতে থাকো। 26 জুলাই নিট এক্সাম হবে কি না এখনও ঠিক নেই, যেহেতু সমস্ত এক্সাম ক্যান্সেল হয়ে যাচ্ছে। হতে পারে যে নিট এক্সামটাও ক্যান্সেল হয়ে যাবে, আবার নাও হতে পারে। সেজন্য এক্সাম ক্যান্সেল হয়ে যাবে এরকম গুজবে পড়ে পড়াশোনা অফ করে দিলে হবে না। এখন পর্যন্ত কোনো নিউজ আসেনি যে নিট এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। যখন হবে তখন দেখা যাবে। যদি বাই চান্স না হয় ক্যান্সেল, সেজন্য আমি বলবো যে কোনোভাবে পড়াশোনা স্টপ করা যাবে না, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। যে ধরে নিতে হবে, এই ভেবে নিতে হবে যে আমার 26 জুলাই আমার নিট এক্সাম হবে, সে অনুযায়ী প্রিপারেশান নেব। আমি প্রিপারেশানে কোনো রকমের গাফিলতি তৈরি করবো না যে এক্সাম হবে না এরকম ভেবে নিয়ে। সে পরীক্ষা না হোক তাতে কি আছে, প্রিপারেশান হয়ে গেলে তো আমার অসুবিধা নেই কিছু, ওটা পরবর্তীকালে কাজে লেগে যাবে আমার। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি।